হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে, অর্থাৎ খতিয়ান নিয়ে। আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন, যেটি চট্টগ্রাম বোর্ড 2019 সালের পরীক্ষা এসেছিল। তো প্রথমে আমরা উদ্দীপকটা একটু পড়ে নিই। সেলিম অ্যান্ড কোম্পানির 2018 সালের জুলাই মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। জুলাইয়ের 1 তারিখ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। জুলাইয়ের 5 তারিখ মিলন স্টোরের নিকট হতে প্রতি লিটার 100 টাকা দরে 300 লিটার সয়াবিন তেল ক্রয়, চালান নং 500। জুলাইয়ের 10 তারিখ মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিলেন 20,000 টাকা। জুলাইয়ের 20 তারিখ বিক্রয় কর্মীদের কমিশন প্রদান 2,000 টাকা। জুলাইয়ের 25 তারিখ সুমনা ট্রেডার্সের নিকট হতে প্রতি পাউন্ড 200 টাকা করে 500 পাউন্ড চা ক্রয়, চালান নং 503, শর্ত 15/3 লিট 30। জুলাইয়ের 30 তারিখ পরামর্শ ফি প্রাপ্তি 3,000 টাকা। তো আমরা উদ্দীপকটা পড়ে নিলাম। এবার দেখি আমাদের সৃজনশীল প্রশ্নে আমাদের কি করতে বলছে। ক নম্বরে কি বলছে, সেলিম অ্যান্ড কোম্পানির পাওনাদার পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে কি বলছে, উপযুক্ত তথ্যাদির আলোকে চলমান জেরসাকে সহকারী খতিয়ান প্রস্তুত করো। গ নম্বরে কি বলছে, উপযুক্ত তথ্যাদির আলোকে টি ছকের নগদান হিসাব এবং মূলধন হিসাব প্রস্তুত করো। তো আমরা উদ্দীপকটা পড়ে নিয়েছি এবং সৃজনশীল প্রশ্নে আমাদের কি করতে বলছে আমরা সেটাও পড়ে নিয়েছি। তো এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ক নম্বর। ক নম্বরে কি বলছে, সেলিম অ্যান্ড কোম্পানির পাওনাদার পরিমাণ নির্ণয় করো। তো এই জন্য আমরা একটা ছক নিব। দেখো ছকে কি থাকবে, তারিখ, বিবরণ, টাকা টাকা। আর আমরা ক নম্বর হেডিং কি দিচ্ছি, পাওনাদার পরিমাণ নির্ণয়। যেহেতু এখানে পাওনাদার পরিমাণ নির্ণয় করতে বলছে, তো আমরা পাওনাদার পরিমাণ 50,000 টাকা ব্যবসা শুরু করলে এখানে কিন্তু আমাদের পাওনা নেই। পাওনাদার কখন সৃষ্টি হয়, অর্থাৎ আমরা ধারে যখন পণ্য ক্রয় করি তখন পাওনাদার সৃষ্টি হয়। তো জুলাই 5 তারিখে দেখো মিলন স্টোরের নিকট হতে প্রতি লিটার 100 টাকা দরে 300 লিটার সয়াবিন তেল ক্রয়। তার মানে কি মিলন স্টোর আমাদের জন্য কি একজন পাওনাদার। যেহেতু আমরা তার নিকট থেকে ক্রয় করছি, কি করছি, প্রতি লিটার 100 টাকা দরে 300 লিটার সয়াবিন তেল ক্রয় করছি। তাহলে আমরা তারিখ দিই, এটা কত সালের অঙ্ক, 2018 সালে। কোন মাসের অঙ্ক এটা, জুলাই। তো আমরা এখানে লিখবো জুলাই। কয় তারিখে আমরা পাইলাম, 5 তারিখে। 5 তারিখে কি করছি, বাকিতে সয়াবিন তেল ক্রয়। দেখো কত টাকা করে, 100 টাকা করে 300 লিটার। তো 100 গুণ দেবো কত, 300। তো 100 যদি গুণ আমরা 300 দিয়ে আমাদের কত টাকা হবে, দেখো আমরা যদি 100 গুণ দিয়ে হচ্ছে 300, তাহলে আমাদের কত হয়, 30,000 টাকা। তো আমরা এখানে লিখবো 30,000 টাকা। তারপর কি আছে, আমরা বাকিতে কোথায় কোথায় ক্রয় করছি আমরা দেখি। 10 তারিখ কি বলছে, মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিলেন, এখানে বাকিতে ক্রয় নাই। 20 তারিখে বিক্রয় কর্মীর কমিশন প্রদান, এখানেও বাকিতে ক্রয় নাই। 25 তারিখে সুমনা ট্রেডার্সের নিকট হতে প্রতি পাউন্ড 200 টাকা ধরে 500 পাউন্ড চা ক্রয়। তার মানে কি, এটা আমরা ক্রয় করছি। আর ক্রয় করছি যেহেতু আমাদের কাছে টাকা পাবে, আর আমরা যেহেতু পাওনাদার পরিমাণ নির্ণয় করতেছি, এই জন্য আমাদের এই এন্ট্রি অন্তর্ভুক্ত হবে কয় তারিখে, 25 তারিখে। কি করছি, বাকিতে চা ক্রয়। 200 গুণ কত, 500। তাহলে আমরা 200 গুণ দেবো 500, 200 গুণ হচ্ছে 500। দেখো 200 গুণ যদি 500 দিয়ে আমাদের কত হয়, আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 200 গুণ হচ্ছে 500, টোটাল কত হয়, 1 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে লিখবো 1 লক্ষ টাকা। যেহেতু আমাদের উদ্দীপকে বলেছিল পাওনাদার পরিমাণ নির্ণয় করতে হয়, আর যেহেতু উদ্দীপকে আর কোনো বাকিতে ক্রয় নেই, সুতরাং পাওনাদার পরিমাণ আমরা পেলাম কটা, 2টা। এবং আমাদের যেহেতু কোনো কারবারি বাট্টা এখানে নেই, এজন্য আমরা কারবারি বাট্টাটা বাদ দিয়ে নিই। খুব সহজে আমরা এটা নির্ণয় করতে পারলাম, অর্থাৎ 30,000। আর যদি 1 লক্ষ টাকা যোগ করি তাহলে আমরা পাই কত, 1,30,000। এই 1,30,000 টাকা কি হচ্ছে, আমাদের পাওনাদারের পরিমাণ। আমরা চাইলে উত্তরটা লিখে দিতে পারি, পাওনাদারের পরিমাণ 1,30,000 টাকা। তো আমাদের ক নম্বর অপশনে বলেছিল সেলিম অ্যান্ড কোম্পানির পাওনাদারের পরিমাণ নির্ণয় করা। আমরা পাওনাদারের পরিমাণ নির্ণয় করছি, 1,30,000 টাকা পেয়েছি। তো আমাদের ক নম্বর শেষ। তো ক নম্বর পরে কি আছে, খ নম্বর কি বলছে, উপযুক্ত তথ্যের আলোকে চলমান জেরসাকে সহকারী খতিয়ান প্রস্তুত করো। তো আমরা সহকারী খতিয়ান প্রস্তুত করে আমরা জানি যে, অর্থাৎ ধারে পণ্য ক্রয় করলে
কি হয়, পাওনাদারের সৃষ্টি হয়। পাওনাদারের প্রত্যেকটা পাওনাদারের জন্য আলাদা আলাদা যে হিসাব তৈরি করা হয় সেটা সহকারী হিসাব, এবং ধারে পণ্য বিক্রয় করলে দেনাদারের জন্য যে হিসাবটা করা হয় সেটা হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে আমাদের যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপকে আমরা যখন করলাম দেখলাম যে আমাদের দুইটা এন্ট্রি আমরা পেয়েছিলাম, যেটা আমরা ধারে পণ্য ক্রয় করছি অর্থাৎ পাওনাদার সৃষ্টি হয়েছে। অর্থাৎ দুইজন পাওনাদারের জন্য কি করতে হবে, আমাদের আলাদা আলাদা পাওনাদারের খতিয়ান করতে হবে। যেহেতু ধারে এখানে বিক্রয় নাই, যদি ধারে বিক্রয় থাকতো তাহলে দেনাদারের জন্য কি আলাদা আলাদা আমাদের খতিয়ান করতে হইতো। তাহলে আমরা একটা ছক নিব খতিয়ানের, যেহেতু চলমান জের ছকে বলছে এই জন্য চলমান জের ছক নিব। আর আমরা যেহেতু প্রথমে মিলন স্টোরের নিকট থেকে ক্রয় করছি এই জন্য আমরা প্রথমে লিখছি মিলন স্টোর হিসাব। তাহলে আমরা যাই এখানে চলে 5 তারিখের লেনদেনে দেখো প্রতি লিটার 100 টাকা করে 300 লিটার সয়াবিন তেল ক্রয় করছি। তো যেহেতু ক্রয় করছিলাম, ক্রয় করার ফলে কি হয়েছে, ক্রয় হিসাব ডেবিট এবং মিলন স্টোর হিসাব কি হয়েছে, ক্রেডিট হয়েছে। তাহলে টাকাটা ক্রেডিট করলাম নেব আমরা 100 গুণ যদি 300 দিই তাহলে আমরা কত টাকা পেয়েছিলাম, 30,000 টাকা। তাহলে এখানে 30,000 টাকা আমরা লিখব। বিপরীত দিনটি কি আছে, ক্রয় হিসাব, তাই এখানে ক্রয় হিসাব লিখব। এটা কত সালে অঙ্ক, 2018 সালের জুলাই কয় তারিখ, 5 তারিখ। তাহলে আমরা 5 তারিখ লিখলাম। যেহেতু টাকাটা ক্রেডিট করলাম বসছে, যেটাও কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। যেহেতু মিলন স্টোর হিসাব কি আমাদের একটাই আছে উদ্দীপকে, সুতরাং মিলন স্টোরের হিসাবের যে খতিয়ান সেটা কিন্তু প্রস্তুত করা শেষ। এরপর আমরা কি করব, সুমন ট্রেডার্সের হিসাবের খতিয়ান করব। যেহেতু সুমন ট্রেডার্সের নিকট থেকে কি করছি, আমরা পণ্য ক্রয় করেছি, তার নিকট থেকে আমরা কত টাকার পণ্য ক্রয় করছি, 200 টাকা করে 500 পাউন্ড চা ক্রয় করছি। এই ক্ষেত্রে কি হচ্ছে যাবে, তা ক্রয় যেহেতু করছি ক্রয় হিসাব ডেবিট, কার নিকট থেকে করছি, সুমন ট্রেডার্সের নিকট থেকে। তাহলে সুমন ট্রেডার্স হিসাব ক্রেডিট। তাহলে টাকাটা আমরা ক্রেডিট কলামে বসাবো। কত টাকা, এখানে 1 লক্ষ টাকা আমরা ক নম্বর অপশনে দেখিয়েছিলাম। অর্থাৎ 200 গুণ যদি 500 টাকা দিই তাহলে আমাদের কত হয়, 1 লক্ষ টাকা। আর বিপরীত দিনটি কি হবে, এখানে ক্রয় হিসাব 2018 সালের জুলাই কয় তারিখ, এটা 25 তারিখ। তাহলে আমরা লিখছি জুলাই 25 তারিখ। টাকার অ্যামাউন্ট কত, 1 লক্ষ টাকা। যেহেতু টাকাটা ক্রেডিট কলামে বসছে তাহলে যেটাও কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। আমাদের উদ্দীপকে কিন্তু আর আমাদের কি সুমন ট্রেডার্স হিসাব নেই, যেহেতু আমরা সুমন ট্রেডার্স হিসাবের খতিয়ান করতেছি। যেহেতু সুমন ট্রেডার্স আর উদ্দীপকে নেই তাহলে আমাদের সুমন ট্রেডার্সের যে খতিয়ান সেটা প্রস্তুত করা শেষ। আমাদের খ নম্বর অপশনে বলেছিল উপযুক্ত তথ্যাদির আলোকে চলমান যে সাথে সহকারী খতিয়ান প্রস্তুত করো। আর আমরা জানি সহকারী খতিয়ান হচ্ছে ধারে পণ্য ক্রয় করলে এবং ধারে পণ্য বিক্রয় করলে যে দেনাদার পাওনাদার সৃষ্টি হয় তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা যে হিসাবগুলো করা হয় সেটাই হচ্ছে কি সহকারী খতিয়ান। তাহলে আমাদের খ নম্বর অপশনে বলেছিল চলমান জেরসাকে সহকারী খতিয়ান প্রস্তুত করা। আমরা সহকারী খতিয়ান প্রস্তুত করলাম। আমাদের খ নম্বর শেষ। খ নম্বরে পরে গিয়েছে গ নম্বর। গ নম্বর কি বলছে, উপযুক্ত তথ্যের আলোকে টি ছকে নগদান হিসাব এবং মূলধন হিসাব প্রস্তুত করো। অর্থাৎ আমাদের যে উদ্দীপকগুলো আছে উদ্দীপকগুলো থেকে আমাদের নগদান হিসাব এবং মূলধন হিসাব কি করতে হবে, টি ছকে করতে হবে। আমরা প্রথমে নগদান হিসাবের জন্য একটা টি ছক নিব। আমরা নগদান হিসাবের জন্য একটা টি ছক নিলাম। আমরা জানি টি ছক কিভাবে নিতে হয়। তো আমাদের যে উদ্দীপকগুলো আছে উদ্দীপকগুলো থেকে আমরা খুঁজে খুঁজে বের করব কোন জায়গায় আমাদের নগদান আছে। যদি নগদ ডেবিট হয় ডেবিট দিকে বসাবো, ক্রেডিট হলে ক্রেডিট পাশে বসাবো। তো জুলাইয়ের 1 তারিখে দেখো 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তার মানে কি নগদ টাকা আনছে এখানে। তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা 2018 জুলাই কয় তারিখ, 1 তারিখে নগদান হিসাব কি ডেবিট, বিপরীত দিনটি কি মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মূলধন হিসাব লিখবো বিবরণী ঘরে। যেহেতু নগদান হিসাব ডেবিট, টাকাটা ডেবিট কলামে বসাবো। কত টাকা, 50,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 50,000। তাহলে 1 তারিখের লেনদেন কি আমাদের শেষ। তারপর কি আছে 5 তারিখে, যেহেতু আমরা ধারে পণ্য ক্রয় করেছি এখানে নগদের অস্তিত্ব নেই, তাহলে 5 তারিখ যাবে না। 10 তারিখে হচ্ছে মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিলেন 20,000 টাকা। মালিক যেহেতু ব্যক্তিগতভাবে ব্যাংকের টাকা জমা দিয়েছেন এখানে কিন্তু নগদের কোনো অস্তিত্ব নেই, তো এখানে আমরা যাবে না। আমরা ব্যবসায়িক রিলেটেড যে লেনদেনগুলো সেগুলো কি অন্তর্ভুক্ত করব। 20 তারিখে কি বলছে, বিক্রয় কর্মীদের কমিশন প্রদান 2,000 টাকা। যেহেতু বিক্রয় কর্মীদের কমিশন প্রদান করছি তাহলে কমিশন আমাদের জন্য একটা খরচ, কমিশন হিসাব ডেবিট। আর যেহেতু তাদেরকে প্রদান করছে অর্থাৎ নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব কি ক্রেডিট। 2018 জুলাইয়ের কয় তারিখ আমরা কমিশন প্রদান করছি, 20 তারিখে। তাহলে আমরা লিখবো 20 তারিখ। যেহেতু কমিশন প্রদান করছি কমিশন হিসাব ডেবিট, তাহলে আমরা লিখবো কমিশন হিসাব
আর কি নগদান হিসাব ক্রেডিট, তাহলে টাকাটা ক্রেডিট কলামে বসাবো। কত টাকা আমরা কমিশন দিচ্ছি? 2000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 2000। দেখো তাহলে 20 তারিখে লেনদেন কিন্তু শেষ। 25 তারিখ যেহেতু ধারে পণ্য ক্রয় করেছি, তাহলে 25 তারিখ লেনদেন এখানে নগদানে আসবে না। 30 তারিখে কি হচ্ছে দেখো, পরামর্শ ফি প্রাপ্তি 3000 টাকা। তো যেহেতু পরামর্শ ফি প্রাপ্তি, তার মানে কি আমরা টাকাটা পাইছি, তাহলে নগদান হিসাব ডেবিট। আর কিভাবে পেয়েছি? পরামর্শ ফি দিয়েছি, তার মানে সেবা আয় হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে 30 তারিখ দেবো, যেহেতু নগদান হিসাব ডেবিট, টাকাটা ডেবিট কলামে বসবে। কত টাকা? 3000 টাকা। তো আমরা 3000 টাকা এখানে লিখবো। বিপরীত দিনটি কি? সেবা আয় হিসাব। এটা কত তারিখ? জুলাই 30 তারিখ। দেখো আমাদের কিন্তু উদ্দীপকরণ নাই, যেখানে যে উদ্দীপকগুলো ছিল সেখান থেকে যে নগদ টাকা আমরা পেয়েছি, নগদান ডেবিট হলে ডেবিট দিকে নিয়েছি, ক্রেডিট হলে ক্রেডিট পাশে নিয়েছি। আর যেহেতু এটা টি ছক, তার মানে কি আমার ব্যালেন্স সিডি এবং বিডি বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কি ডেবিট পাশটা বড়, তাহলে ডেবিট পাশটা আগে যোগ করব। 50 আর 3000 টাকা যদি যোগ করি কত হয়? 53,000 টাকা। ক্রেডিট পাশেও কি করতে হবে? আমার 53,000 টাকা নিতে হবে। তো ক্রেডিট পাশে আমরা 53,000 টাকা নিলাম। যেহেতু ক্রেডিট পাশে আমাদের কি নাই? 53,000 টাকা নাই, আছে 53,000 টাকা, অর্থাৎ ক্রেডিট পাশে আছে মাত্র 2,000 টাকা। তার মানে কি 51,000 টাকা কম আছে। তো আমরা যে টাকাটা কম সেটা কি করি? ব্যালেন্স সিডি দিই। যেহেতু জুলাই মাস কয় তারিখে? জুলাই মাস 31 তারিখে, তাহলে আমরা 31 তারিখ দেবো। অর্থাৎ আমরা ব্যালেন্স সিডিটা মাসের শেষ তারিখ দিই, ব্যালেন্স সিডি। তো ব্যালেন্স সিডির টাকাটা কি হয়? পরবর্তী মাসের 1 তারিখ কি হয়ে যায়? ব্যালেন্স বিডি হয়ে যায়। যেহেতু জুলাইয়ের পরে কোন মাস আছে? জুলাইয়ের পরে হচ্ছে আগস্ট মাস। তো এখানে আমরা দিব আগস্ট কয় তারিখ? 1 তারিখ। কি লিখবো? ব্যালেন্স বিডি। কত টাকা? যেহেতু ব্যালেন্স সিডি 51,000 টাকা, ব্যালেন্স বিডিও কি হয়ে যাবে? 51,000 টাকা। তাহলে আমাদের যে নগদান হিসেবে যে টি ছকে খতিয়ান করতে বলছিল, তো আমরা নগদান হিসেবে টি ছকের খতিয়ান করলাম। এরপর আমরা কি করব? মূলধন হিসাবে খতিয়ান করব। তো মূলধন হিসাবের জন্য একটা টি ছক আমরা নিব। দেখো আমাদের উদ্দীপকে 1 তারিখে কি আছে? 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তার মানে কি 50,000 টাকা নিয়ে আমরা কি করছি? ব্যবসা শুরু করছি। তো 50,000 টাকা নিয়ে যেহেতু ব্যবসা শুরু করছি, সেটা আমাদের জন্য কি? মূলধন। তাহলে দেখো 50,000 টাকা, তাহলে এখানে মূলধন কি হয়েছে? ক্রেডিট। তাহলে টাকাটা ক্রেডিট পাশে নিব। কত? 50,000 টাকা। বিপরীত দিনটি কি আছে? নগদান হিসাব। কত তারিখ? 2018 জুলাই 1 তারিখে। যেহেতু মূলধন হিসাবে আনছি, মূলধন হিসাব ক্রেডিট, টাকাটা আমরা ক্রেডিট পাশে বসাইছি। আর নগদান হিসাব ডেবিট, এই জন্য আমরা বিবরণ ঘরে লিখছি কি? নগদান হিসাব। আমরা দেখি আমাদের উদ্দীপকে আর কোনো মূলধন আমাদের আছে কিনা। দেখো 10 তারিখ কি বলছে? মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিলেন 20,000 টাকা। তো মালিক যেহেতু ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিছে, অর্থাৎ ব্যাংকে জমা দিছে, ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের টাকাটা বাড়ছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর যেহেতু মালিক দিচ্ছেন সেটা কি? মূলধন হিসাব ক্রেডিট। তাহলে টাকাটা ক্রেডিট দিকে নিব, 20,000 টাকা। আর যেহেতু মালিক জমা দিচ্ছেন সরাসরি ব্যাংকে, এই জন্য কি লিখবো? ব্যাংক হিসাব। এটা কয় তারিখে? জুলাই 10 তারিখে। তাহলে আমরা মূলধন হিসাব পাইলাম দুইটা, অর্থাৎ 1 তারিখে একটা এবং 10 তারিখে একটা। যেহেতু আমাদের আর কোনো মূলধন হিসাব নেই, সুতরাং এখন আমরা কি করব? এই দুটো এন্ট্রি যোগ করব। তা 50,000 আর যদি 20,000 টাকা যোগ করি আমরা পাই কত? 70,000 টাকা। কিন্তু দেখো ডেবিট পাশে কি আমাদের কোনো টাকা নাই। যেহেতু ডেবিট পাশে টাকা নাই, তাই আমরা পুরো টাকাটি কি করব? ব্যালেন্স সিডি দিয়ে নেব। জুলাই মাসে কয় তারিখ? 31 তারিখ। আমরা কি করব? ব্যালেন্স সিডি। কত টাকা? 70,000 টাকায় নিতে হবে আমাদের। যেহেতু 70,000 টাকায় কি আছে? কম আছে। দেখো ব্যালেন্স সিডিটাকে কি পরবর্তী মাসের 1 তারিখে কি হবে? ব্যালেন্স বিডি। যেহেতু জুলাইয়ের পরে কি? আগস্ট, তাহলে আমরা লিখবো এখানে আগস্ট কয় তারিখ? 1 তারিখে ব্যালেন্স বিডি। কত টাকা? 70,000 টাকা। আমাদের গ নম্বর অপশনে বলেছিল টি ছক নগদান হিসাব ও মূলধন হিসাব প্রস্তুত করা। আমরা নগদান হিসাবে টি ছক এবং মূলধন হিসাবে টি ছক করলাম। এটা আমাদের গ নম্বর শেষ। তোমরা যেটা করবো, অঙ্কটি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। সবাই ভালো থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।